শেখ মুজিবকে এই কোটে দুর্দান্ত দেখায়। এই কোট পরলে তাকে মনে হয় নিষ্পাপ ও জ্ঞানী। এই কোট পরে তিনি অনায়াসে জগৎ বিখ্যাত নেতা গান্ধী, মাও সেতুং কিংবা ফিদেল কাস্ট্রোর ভিড়ে মিলে যেতে পারেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ভাষণ দিতে হাজির হলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সর্বপ্রথম এই মুজিব কোটের জাদু আবিষ্কার করে। দেশের মধ্যে কেউ তখন লেখে, এমন একটি অনুষ্ঠানে এই কোট পরে হাজির হয়ে শেখ মুজিব বিশ্বে তার প্রলয়ঙ্কারী বিপ্লবী ব্যক্তিসত্তাকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। পৃথিবীর সব পরাধীন দেশ এখন স্বাধীন হয়ে যাবে, কোথাও শোষণ থাকবে না। তার বক্তব্যটি মিথ্যা ছিল না। এই সম্মেলনের কয়েকদিনের মধ্যেই ঢাকার নেতৃস্থানীয় একটি বাংলা কাগজের প্রথম পৃষ্ঠায় একটি বিশাল ছবি ছাপে, যাতে দেখা যায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার একটি গ্রামে একজন কৃষক মুজিব কোট পরে ধান খেতে কাজ করছেন। তার পেছনে যে গ্রামীণ পরিবেশ দেখা যায় তাতে মনে হয় বলিভিয়া আমাদের মতোই একটি দেশ। সেখানে রয়েছে খালবিল, প্রচুর গাছপালা, ফসলি জমি, আঁকাবাঁকা গ্রাম্য পথ এবং মাথার উপর বিরাট নীল আকাশ। শুধু কৃষকটির গায়ের বর্ণ আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষদের গায়ের বর্ণের চেয়ে একটু ফর্সা, কিন্তু ছবিটির দিকে তাকিয়ে এই ভিন্নতার কথা কেউ মুহূর্তেই ভুলে যায় যখন তার চোখ পড়ে মুজিব কোটের উপর। জগতের সব মানুষকে এক কাতারে দাঁড় করাবার এক অদ্ভুত ক্ষমতা এই কোটের রয়েছে, কারণ মানুষের স্বাধীনতার স্পৃহা যে কোনো সমাজেই সমান। ঢাকার আরেকটি কাগজের ফ্যাশন পাতায় প্রকাশ করে মুজিব কোট বিষয়ক একটি বিশেষ প্রতিবেদন। পাতাটি থেকে মেয়েদের সালোয়ার কামিজ বা ওড়নাগুলোকে সরিয়ে দেওয়া হয় সেদিন। পুরো পাতাটি দিয়ে দেওয়া হয় মুজিব কোটকে। আমরা একটিতে ছবিতে দেখি শেখ মুজিব চমৎকার করে ইস্ত্রি করা একটি মুজিব কোট পরিধান করে তার বাসার সামনের দিকের সাজানো কক্ষে বসে আরাম করছেন। তার গলার দিকে কোটের বোতামগুলো পরিপাটি করে লাগানো। এই ছবির নিচে থাকে আরও দুটি ছবি। এর একটিতে দেখা যায় তিনি মুজিব কোট পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করছেন। নেতারাও পরে আছেন এই অবিনশ্বর মুজিব কোট। এটি হয়তো মন্ত্রী পরিষদের কোনো জরুরি মিটিং। এই ছবি থেকে বোঝা যায় এমনকি পেশাগত জীবনেও এই কোটের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আরও বোঝা যায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে আদর্শগত কোনো বিভাজন নেই, কখনো কোনো বিভাজন হবে না। যদি যিনি মুজিব কোট পরে মিটিংয়ে এসেছেন তিনি মিটিংয়ের সিদ্ধান্তগুলোর প্রতি আলোচিত সমালোচিত হবার আগেই যে তার সায় জ্ঞাপন করেছেন তা কেউ বুঝে নিতে পারে যে কেউ। অন্য ছবিতে দেখা যায় যত্ন করে ভাঁজ করা একটি মুজিব কোটের উপর আলতোভাবে রাখা ইউরোপ তৈরি একটি অতি দামি সোনালি ঝর্ণা কলম ও একটি কালো ফ্রেমের চশমা। এই ছবি থেকে বলা হয় অভিজাত জীবনের সঙ্গে মুজিব কোটের কোনো বিরোধ নেই। প্রতিবেদনের লেখক তার মন্তব্যে বলেন, মুজিব কোট ছাড়া আর সব কোট পরা হয় গলার টাই সহ, শুধু মুজিব কোট পরা হয় টাই ছাড়া, কারণ দরিদ্র জনসাধারণের সংগ্রহে টাই থাকবার কথা নয়। এবং এটিই একমাত্র কোট যার হাতে রাখা হয়নি, কারণ দরিদ্র মানুষ যতটা সম্ভব কাপড় কম খরচ করে কোট বানাতে চায়। হাতা না থাকলে কোট বানাতে কাপড় কম লাগে। আমি নূর হোসেনকে আমাদের পাড়ার মধ্যে বসা এক দর্জির কাছে নিয়ে যাই। অল্প বয়স্ক এই দর্জি তার কাজের জন্য তেমন বেশি পয়সা দাবি করে না বলে বিশেষভাবেই পরিচিত। তার দোকানের সিলিং থেকে ঝুলানো কয়েকটি পোশাক দেখে মনে হয় সে মেয়েদের পোশাক বানাতেই পটু। কাঠের বা বেতের হ্যাঙ্গার থেকে ঝুলছে ছায়া, পাশে বেড়ার উপর ঝুলছে পেটিকোট। কিন্তু আমি যখন তাকে জিজ্ঞেস করি সে মুজিব কোট বানাতে পারবে কিনা, তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে। দেরি না করে সে আমাকে বলে মাত্র কয়েক মাস আগে মুজিব কোট তৈরির কৌশলটি দেখবার সুযোগ তার হয়েছে। সে তখন সহকারী হিসেবে কাজ করত একজন মাস্টার দর্জির সঙ্গে। তার মনে হয় নিজে নিজে একটা মুজিব কোট বানাতে তার তেমন বেগ পেতে হবে না। তার যোগ্যতার ইতিহাস জানবার আমার দরকার নেই, কিন্তু তবুও সে আগ বাড়িয়ে আমার কাছে বলতে থাকে সে কিভাবে সেলাই মেশিন চালাবার কাজটি শিখে নিয়েছে মাত্র 2টি দিনে, যেখানে অন্য কোনো দর্জি এতে সময় নেয় কমপক্ষে পুরো 2টি মাস। যা হোক, আমি তাকে ভাড়া করতে রাজি হই। সে কয়েকবার করে নূর হোসেনের বুক মাপে, গলা মাপে, গলা থেকে কোমর পর্যন্ত দূরত্ব, তারপর বলে আনুমানিক কতটুকু কাপড় আমাদেরকে কিনতে হবে এবং তাতে খরচ পড়বে কত। খরচটি তেমন আহামরি কিছু নয়, আমার হাতে যা টাকা আছে তার খানিকটা খরচ করলেই হয়ে যাবে। আমি জানি নূর হোসেনকে যদি কোনো ত্রুটি ছাড়া মানুষের সামনে উপস্থাপন করতে হয় তবে সামান্য কিছু টাকা আমাকে খরচ করতেই হবে। সেলাইয়ের খরচ কমাতে আমি দর্জিকে চাপ দিই, বলি সে অনভিজ্ঞ। বলি মুজিব কোট বানাবার এই কাজটি সে হেলাফেলার সঙ্গে গ্রহণ করলে তার নিজেরই ক্ষতি। এমন দিন আসতে পারে যখন সে মেয়েদের জামাকাপড় তৈরি করা বাদ দিয়ে শুধু মুজিব কোট সেলাই করবে। সে বলবে শুধু অনুপযুক্ত এবং নির্বোধ দর্জিরাই মেয়েদের কাপড় সেলাই করে, বুদ্ধিমান এবং উচ্চাভিলাষী দর্জি বানায় মুজিব কোট। দেশে শেখ মুজিব বা আওয়ামী লীগ যতটা দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছে তাতে 100 বছরেও মুজিব কোট বানাতে চাইবার খদ্দেরের অভাব হবে না ইনশাল্লাহ। আমি যদি বলি আমি তাকে সেই সুযোগ করিয়ে দিচ্ছি,
এ এক অসাধারণ সুযোগ। সে চাইলে এই সুযোগ গ্রহণ করতে পারে, বা চাইলে অন্ধকারময় একটি কক্ষে মেয়েদের পেটিকোট বানাবার মধ্যে সীমিত করে ফেলতে পারে তার জীবন ও ভবিষ্যৎ। সে যা চায় আমি তার মাত্র 70 ভাগ দিতে পারি। সে একটু নিচে নামে, আমি একটু ওপরে উঠি। আমরা মাঝামাঝিতে এসে থামি। তারপর সে বলে, কোটটি তৈরি হতে তার সময় লাগবে 7 দিন। এখন সে এক তরুণ মাওলানা সাহেবের বিবাহের পোশাকের উপর কাজ করছে। সেটি শেষ করতে কিছু সময় লাগবে। 7 দিন? কি বলে বেটা? সে নিশ্চয়ই ভেবেচিন্তে কথা বলছে না। তাকে শুধু এক টুকরো কাপড় হাতে নিতে হবে, তারপর সেই কাপড়কে 2 ভাগ করে কেটে সামনের দিকে লাগিয়ে দিতে হবে কয়েকটি বোতাম। এই কাজের জন্য 7 দিন? আমরা 56,000 বর্গমাইল বিস্তৃত একটি দেশ পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত করে ফেলেছি মাত্র 9 মাসে। এখন মামুলি এক 2.5 ফুটের একটি কোট সেলাই করতে কিনা সে 7 দিন চায়? সে আমার তাড়া বোঝে। সিদ্ধান্ত হয় 4 দিনে কাজ শেষ হবে। আমি বলি, আচ্ছা, কিন্তু 4টি দিন অপেক্ষা করার পরও আমার পক্ষে সম্ভব হয় না। দ্বিতীয় দিন বিকেলে আমি হাঁটতে হাঁটতে তার কাছে যাই। তাকে জিজ্ঞেস করি সে কোট সেলাইয়ের কাজ শুরু করেছে কিনা, নাকি তাকে আরও কোনো মাপ নিতে হবে। তৃতীয় দিন বিকেলবেলা তাকে গিয়ে বলি, আমি কোটটি নিতে এসেছি। যদি সেলাইয়ের কাজ তখনও শেষ না হয়ে থাকে তবে আমি নিজে তাকে সাহায্য করব। আমি জামায় বোতাম লাগাতে পারি, ছোটোখাটো সেলাই জানি। সে আমাকে বারবার তার দোকানে যেতে দেখে খুশি হয় না, বলে আমি নাকি তার কাজে ব্যাঘাত সৃষ্টি করছি। অসভ্য কোথাকার। চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে আমি নূর হোসেনকে স্মরণ করিয়ে দিই, আজ আমাদের দর্জির কাছে যেতে হবে, দেরি করলে হবে না। সকালে নাস্তা খেয়ে আমরা কোট নিয়ে ঘরে ফিরবার পর খেতে পারবো, বা একদিন নাস্তা না খেলে আমরা শুকিয়ে মরে যাব না, বরং কোটটি হাতে পেলে নাস্তা নিজে নিজেই আরও সুস্বাদু হয়ে যাবে। দেরি না করে সে তৈরি হয়ে যায়। আমি এর চেয়ে অনেক উন্নত কোট দেখেছি জীবনে। কোটটির কোমরের মাপ ঠিক হয়নি। নূর হোসেনের কোমর ফোলা ফোলা মনে হয়। তার বুকের উপর প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক বোতাম লাগানো হয়েছে। বোতামের মধ্যকার দূরত্ব সমান হয়নি। মূল কথা, কোটটি বানাতে যে কাপড় ব্যবহার করা হয় তা প্রয়োজনের তিক্তভাবে মোলায়েম, কোটের জন্য উপযোগী নয়। সেজন্য নিচের দিকের প্রশস্ত পকেট দুটি ঝুলে পড়েছে। কিন্তু কাপড়টি ছিল কালো, আর নূর হোসেনের কোট পরবার কোনো অভিজ্ঞতাও ছিল না। কোটটির সব দোষ ত্রুটি গোপন করে আমি দর্জিকে ধন্যবাদ দিই, বলি সে একটা অসম্ভব রকম চমৎকার কাজ করেছে। কোট বানাতে তার অভিজ্ঞতা না থাকলেও কোট দেখে কিন্তু তা মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস সে তার দোকানে আরও কোট বানাবে। যখন শেখ মুজিব জানবেন কে এই কোটটি বানিয়েছে, তখন তিনি নিজেই হয়তো অর্ডার করবেন 1 জোড়া কোট। তখন পাড়ার এই দর্জি হয়ে যাবে জাতীয়ভাবে পরিচিত। কোটের অর্ডার আসবে সারা দেশ থেকে। আমার মুখে দর্জির প্রশংসা শুনে নূর হোসেন খুশি হয়। তারপর আমরা পোশাকের দোকানে যাই। নূর হোসেনের জন্য পাঞ্জাবি কিনি। আমি বসি ক্যাশিয়ারের সামনে, হাতে টাকা। একজন সহকারী নূর হোসেনের সামনে মেলে ধরে কয়েকটি পাঞ্জাবি। নূর হোসেন মোহাম্মদিয়া গ্রুপের একটি পাঞ্জাবি পছন্দ করে। বাসায় ফিরে সে পাঞ্জাবিটি পরে এবং তার উপর পরে মুজিব কোট। তারপর সে আঙুল দিয়ে তার সামনের চুলগুলো মাথার উপর দিয়ে ঠেলে দেয় পেছনের দিকে। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই। খুব বেশি দূরে নই, আমি ভাবি। আমরা আমাদের লক্ষ্য থেকে মোটেও খুব বেশি দূরে নই। সেদিনই আমি নূর হোসেনকে একটি চশমা কিনে দিই। কালো মোটা ফ্রেমের এই চশমা কিনতে আমাদের দূরে কোথাও যেতে হয় না। কাছেই ছিল একটি নতুন দোকান। সেই দোকানের স্বয়ংক্রিয় দরজা একটি সঙ্গীত তুলে আমাদের চোখের সামনে খুলে যায়। তারপর সবুজাভ পাতলা কার্পেটের উপর দিয়ে হেঁটে আমরা পৌঁছে যাই কাউন্টারে। বিক্রেতা ছিল একজন বৃদ্ধ লোক, যার মাথায় লম্বা চুল, মুখে লম্বা দাড়ি। সাদা শার্টের উপর একটি সাদা গাউন পরে সে আমাদের সামনে দাঁড়ায়। আমাদেরকে জিজ্ঞেস করে আমরা চোখের জ্যোতি মেরামত করতে সেখানে গিয়েছি কিনা, বা আমাদের হাতে চোখের ডাক্তার থেকে আনা প্রেসক্রিপশন আছে কিনা। প্রেসক্রিপশন? জ্যোতি মেরামত? এসব কি বলছে সে? দেওয়ালে ঝুলানো একটি পোস্টারের দিকে সে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তাতে লেখা আছে, আপনার চোখকে রক্ষা করতে হলে আমাদের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন। নিজের দিকে একটি টেলিফোন নাম্বার। বৃদ্ধ বিক্রেতা আমাদেরকে বলে, কোনো কিছু ভালোভাবে দেখবার জন্য নিয়মিত চোখের পরিচর্যা করা অপরিহার্য। চোখের পরিচর্যা ছাড়া দৃষ্টি শুদ্ধ রাখা সম্ভব নয়। ধীরে ধীরে কেউ তার দৃষ্টি হারাতে পারে, কিন্তু যেহেতু দৃষ্টি হারাবার সঙ্গে শরীরের কোনো অংশ ব্যথা করে ওঠে না, আমরা বুঝতে পারি না আমরা আসলে কিছু হারাচ্ছি। আমাদের সঙ্গে সেই ভদ্রভাবেই আচরণ করে, যা আমার খুব পছন্দ হয়। এই ধরনের আচরণ এদেশে এখন সহজে খুঁজে পাওয়া যায় না। দেশজুড়ে হেঁটে যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে আত্মা পচে গেলে বা রুচি বিকৃত হয়ে গেলে এখানে এসে দেখা যাবে সব কিছু চমৎকার, সব কিছু নিয়মমাফিক চলছে। এখানে কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, আবর্জনা নেই।
পরিষ্কার জামাকাপড় পরে একদল চক্ষু বিশেষজ্ঞ নিরলসভাবে মানুষের দৃষ্টিশক্তি অটুট রাখবার কাজ করে যাচ্ছে। বিভিন্ন নামকরা ব্র্যান্ডের চশমা শোভা পাচ্ছে ধীরে ধীরে ঘুরতে থাকা প্লাস্টিকের সাদা তাকের ওপর। সঙ্গে রয়েছে চমৎকার সব বাক্স। এখানে আসার পর মনে হয় আমরা সত্যিকার অর্থেই স্বাধীন হয়েছি এবং স্বাধীনতা খুব ভালো জিনিস। আমি বলি, না, আমরা এখানে চক্ষু পরীক্ষা করতে বা চোখের জ্যোতি মেরামত করতে আসিনি। আমরা এসেছি শুধু একটি চশমা কিনতে, একটি সাধারণ চশমা, রাস্তার ধুলাবালি থেকে রেহাই পাবার জন্যই বলা চলে। তবে কাচের চারপাশে ফ্রেম থাকতে হবে এবং নাকের উপর চশমার ওজন বহনকারী প্যাড থাকলে ভালো হয়। এটি বই পড়বার কাজেও ব্যবহার করা হবে না, সুতরাং ভারী ম্যাগনিফাইং গ্লাস আমাদের দরকার নেই। আমি রেগে যাই যখন সে নূর হোসেনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তার হাঁটতে কষ্ট হয় কিনা, তার ডায়াবেটিস আছে কিনা। এগুলো নাকি চোখের স্বাস্থ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কি বলছে সে? নূর হোসেনের এমন কোনো রোগ নেই। আমি তাকে বলি, এসব কিছু থাকলে আমরা আগে যেতাম ডাক্তারখানায়, এখানে চশমা কিনতে আসতাম না। কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে সে আমাদেরকে অন্য একটি কাউন্টারে নিয়ে যায়। সেখানে একটি কাচের ক্যাবিনেটে কয়েক ডজন চশমা রাখা। পুরনো ধাঁচের প্লাস্টিকের চশমাটি নূর হোসেনের নাকের উপর একটি অলংকারের মতো বসে। চশমার কালচি দুটি বাহু তার গণ্ড পেরিয়ে কানে পৌঁছে যায় ঠিক পরিমাপ মতো। চোখের ফ্যাশন এর চেয়ে খুব বেশি দূরে যেতে পারে না বলেই আমার মনে হয়। এই চশমা যখন সাদা পাঞ্জাবি এবং কালো কোটের সঙ্গে পরা হবে তখন প্রকৃতভাবে বোঝা যাবে কত ভালো মানিয়েছে তাকে। বৃদ্ধ লোকটি আগ বাড়িয়ে বলে, এই চশমা আজকাল বিক্রি হচ্ছে বেশ। মুক্ত চিন্তার অধিকারী যারা সৃজনশীল তাদেরকেই চশমা মানায় ভালো। চশমার সঙ্গে প্রস্তুতকারকের নিশ্চয়তাও দেওয়া হয়। ক্রেতা যদি শতভাগ সন্তুষ্ট না হয় তবে 90 দিনের মধ্যে তা ফিরিয়ে আনতে পারে এবং ফিরে পেতে পারে পুরো দাম। কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে চশমাটি এই নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। তারপর সে আমার দিকে তাকায়, আমাকে বলে, আমার চোখের অবস্থা কি? আমি জিজ্ঞেস করি, আমার চোখ? সে জিজ্ঞেস করে, কেন, আমি চশমা পরতে চাই না? আমি বললাম, আমি কেন চশমা পরতে যাব? সে বলে, আমি যদি পরিষ্কারভাবে দেখতে চাই তাহলে আমার চশমা পরা উচিত। চশমা ছাড়া আমার চোখের দৃষ্টি যেটুকু অবশিষ্ট আছে তাও হারিয়ে যাবে। আমি তার কানের কাছে যাই। আমি তাকে হতাশ করতে চাই না। আমি বলি, আমি তাকে সমালোচনাও করতে চাই না, কিন্তু যা না বললেই নয় তা হচ্ছে চশমা বিক্রেতার কাজের জন্য সে হয়তো একটি বেশি বয়স্ক। সে কিভাবে তা দেখছে কখনো? একটুক্ষণ আগে সে বলেছে নূর হোসেন হয়তো ডায়াবেটিসে ভুগছে। এখন সে কিনা বলে আমি পুরোপুরি দেখতে পাই না, আমার চশমা পরা দরকার। এসব বলে সে কি বোঝাতে চায়? সে বলে, কিছুই না। তার চেহারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সে বলে, কিছু না। তারপর চলে যায় প্রধান কাউন্টারের দিকে। সেখানে আমাদের জন্য চশমা বিক্রির একটি সাধারণ রসিদ তৈরি করতে তার লাগে কয়েক মিনিট। তারপর আমরা যখন চলে যেতে প্রস্তুত সে হঠাৎ করে হেসে দেয়, বলে সে একজন ভালো বিক্রেতা, যে কারণে এই বৃদ্ধ বয়সেও তার একটি চাকরি রয়েছে। সে শুধু আমাদের কাছে আরেকটি চশমা বিক্রি করতে চেয়েছিল, আর কিছু নয়। আমি তাকে কোনো জবাব না দিয়ে বেরিয়ে পড়ি। তারপর নূর হোসেনকে আমি একটি কাঠের তৈরি হস্তশিল্পের ন্যায় 9 ইঞ্চি দীর্ঘ পাইপ কিনে দিই। এর তামাক ধরবার চোখটির ব্যাস 1 ইঞ্চি এবং গভীরতা 1 ইঞ্চি। চোখটিকে এর অন্য অংশ থেকে সহজে আলাদা করা যায়। ভালোভাবে ছাই পরিষ্কার করতে হলে চোখটি এভাবে আলাদা করতে পারলে ভালো। বিক্রেতা বলে আগুন দেবার পর পাইপটি খানিকটা গন্ধপূর্ণ হয়ে যেতে পারে। দামি পাইপে যা হয় না। সে আমাদের উদ্দেশ্যে বুঝতে পারে না বলেই হয়তো এমন কথা বলে। নূর হোসেন পাইপটি মুখে নিয়ে তামাক পান করবার ভান করবে শুধু। এতে কখনো তামাক তোলা হবে না, সুতরাং গন্ধ ওঠার প্রশ্নই ওঠে না। যেহেতু আমি এর পেছনে খুব বেশি টাকা খরচ করতে চাই না, আমি বলি আমাদের এতেই চলবে। বাসায় ফিরে কাগজের পাতা ঘেঁটে নূর হোসেনকে আমি শেখ মুজিবের একটি ছবি দেখাই। সেই ছবিতে শেখ মুজিব তামাক টানছেন। আমি বলি তাকে ঠিক এভাবে তামাক টানবার ভান করতে হবে। সে কি পাইপটি মুখে নিয়ে একটু পরীক্ষা করে দেখতে চায়? পাইপ মুখে তাকে বেশ বয়স্ক মনে হয়। 7ই মার্চের ভাষণ দেওয়ার সময় শেখ মুজিবের বয়স কত ছিল? 51 বছর, যদি তার জন্ম হয়ে থাকে 1920 সালে। পাইপ মুখে নূর হোসেনকে কমপক্ষে 40 বছর বয়স্ক মনে হয়। ভাষণ শেষ করে সে পাইপটি মুখে পড়বে, হাঁটবে মঞ্চের ওপর। এটি সে মুখ থেকে সরাবে না যতক্ষণ না শ্রোতারা তার পায়ের সামনে পয়সা দেওয়া শুরু করবে এবং একটি রিকশা ধরে আমরা সেই স্থান ত্যাগ করব। চুল, গোঁফ, পাঞ্জাবি, কোট, চশমা এবং পাইপ সব এখন আমাদের হাতে উপস্থিত। এরা সবাই মিলে নূর হোসেনকে তুলে ধরবে নতুন রূপে।
দাম খুব বেশি না হলেও এগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। এখন দরকার অন্য আরেকটি দিক ভাবা। এই দিকটি পূরণ করা ছাড়া এগুলো কাজ করবে না বা সঠিকভাবে কাজ করবে না। প্রথমে আসে আত্মনিয়ন্ত্রণ। ভাষণ শেষ হবার পর নূর হোসেনকে তার শ্রোতাদের সঙ্গে আলাপ করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো ধরনের সামাজিকতা করবার চিন্তা মাথা থেকে মুছে ফেলতে হবে। প্রতিদিন শেখ মুজিবকে 100,000টি কাজ করতে হয়। তার পক্ষে সবার সঙ্গে এককভাবে কথা বলা সম্ভব নয়। তার যদি কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বলবার থাকে তা তো তার ভাষণের মধ্যে দিয়ে বলা হয়ে গেছে। ভাষণে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে শ্রোতাদের। কিন্তু এমন যদি নাছোড়বান্দা কেউ থাকে যে তার সঙ্গে কোনো বিষয়ে ব্যক্তিগতভাবে আলাপ করতে চায়, আমরা তাকে শেখ মুজিবের অফিসে যোগাযোগ করতে বলবো। সে অফিসের ঠিকানাও আমরা তার হাতে তুলে দিতে পারি। সে ঠিকানা হবে আমাদের বাসার ঠিকানা। নূর হোসেনের জন্য আমার দ্বিতীয় নিয়ম হচ্ছে, সে জনসম্মুখে কিছু খাবে না। তার জন্য রেস্টুরেন্টে বা চায়ের দোকানে কিছু খাওয়া মানা। রাস্তায় হেঁটে হেঁটে একখণ্ড আখে সে দাঁত বসাতে পারবে না। এমনটি করে সে শুধু পরিচয়বিহীন বা গন্তব্যবিহীন এবং উচ্ছন্নে যাওয়া সাধারণ ছেলেমেয়ে। সে তেমন লোক নয়। সে খাবে বাসায় বা সবার অলক্ষ্যে। শেখ মুজিবকে কি কেউ কখনো কিছু খেতে দেখেছে? এমন তো নয় যে তিনি কিছু না খেয়ে বেঁচে আছেন, যার অর্থ হচ্ছে খাবার খাওয়ার কাজটি তিনি সেরে ফেলেন 4 দেয়ালের মধ্যে। নূর হোসেনকেও ওই একই কাজ করতে হবে। সবার সামনে খাবার খেলে সহজে প্রশ্ন উঠতে পারে, সে কি খাচ্ছে, সে কি খাচ্ছে, সে কি খাবার সবাই যা খায়, নাকি খাচ্ছে যা খাওয়া সাজে একজন শেখ মুজিবের পক্ষে, দেশের প্রধানমন্ত্রীর পক্ষে। যদি সে খায় যা গৃহহীন মানুষ খায় বা খাবার ইচ্ছা পোষণ করে, তবে তাদের মধ্যে আর পার্থক্য থাকলো না। না, এমন কিছু করা যায় না যা তাকে কোনো মানুষের পর্যায়ে নামিয়ে দিতে পারে। তার জন্য আরেকটি সাধারণ নিয়ম হচ্ছে, সে কাঁটাযুক্ত মাছ খাবে না। গলায় কাঁটা আটকে তার স্বর বিকৃত হয়ে যেতে পারে। কে জানে, হয়তো বেরোবে রক্ত, হয়তো সে সহজভাবে নিঃশ্বাস নিতে পারবে না। গলা থেকে কাঁটা সরাবার কাজটিও কি সহজ? তাতে ফল আরও খারাপ হতে পারে। সে তার খাবার ভালো করে চিবাবে, তারপর তা আস্তে আস্তে ঠেলে দেবে গলার দিকে। এতে তার খাবার হজমে হবে সহজে এবং স্বাস্থ্য থাকবে ভালো। যত্ন সহকারে একটি চমৎকার ভাষণ দিতে তার কোনো অসুবিধা হবে না। নূর হোসেন এবং আমার মধ্যে কোনো ব্যাপারে কোনো বিরোধ হয় না। আমার দায়িত্ব উপযুক্ত জায়গা খুঁজে বের করা, তার দায়িত্ব সেই জায়গায় শেখ মুজিবের ভাষণ দেয়া। সে আমাকে একজন ভালো বন্ধুর মতোই অনুসরণ করে। যখন আবহাওয়া খুব গরম থাকে, পাঞ্জাবি পায়জামা বা মুজিব কোট পরবার মতো কোনো অবস্থা থাকে না, সে আমাকে প্রশ্নবিদ্ধ করে না বা ভাষণ দিতে অস্বীকৃতি জানায় না। আমার মনে হয় আমি আজীবন তার সঙ্গে কাজ করে যেতে পারবো এবং এভাবে ধীরে ধীরে পরিবর্তন করে যাব আমাদের আর্থিক অবস্থার। আমাদের অবস্থা ইদানিং পাল্টাতে শুরু করেছে। প্রতিটি ভাষণের পর আমি তার সামনে থেকে পয়সাগুলো কুড়াই। বাসায় পৌঁছে সেগুলো গুনে তাকে বলি সেদিন আমাদের উপার্জন কত করেছি। সে আমাকে বিশ্বাস করে, খুশি মনে ঘুমাতে চলে যায়। এমন একটি সময় আসে যখন আমি তার খাবার নির্বাচন করি। তার পাতের গোল আলু সে খায় শুধু যখন আমি তাকে বলি সেগুলো সে খেতে পারবে। আমি দেখি গোল আলুর টুকরো তার গলায় আটকে যেতে পারে কিনা। আমার এই ধরনের আচরণের জন্য সে বলতে পারে আমি খুঁতখুঁতে, বলতে পারে আমি তার জীবনটি কঠিন হাতে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছি। আমি তার জীবন এবং স্বাধীনতার মধ্যে একটি দূরতিক্রম্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার মূল ইচ্ছা তাকে এই কথা বলা এবং বোঝানো যে তার গলার স্বর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কখনো সামান্য অসতর্কতার কারণে আমরা সেই স্বর চিরতরে হারিয়ে ফেলতে পারি। ধ্বংস কাকে বলে আমরা দুজনেই তা ভালো করে জানি। ধ্বংস এখন আমাদের দরজা থেকে খুব বেশি দূরে নয়। আমরা প্রতিদিন আমাদের সামনে একে জোরালো হাতে দেখি। সে আমাকে বুঝতে পারে, যার কারণে কখনো কোনো বিষয়ে প্রশ্ন করে না। এখন আমরা প্রায় প্রতিদিনই ভাষণ দিতে বেরিয়ে যাই। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দেখি আমরা আশেপাশের জায়গাগুলোতে ভাষণ দিয়ে ফেলেছি। এর মধ্যে কোনো কোনো জায়গায় ভাষণ দিয়েছি একাধিকবার। ধীরে ধীরে আমরা যাই দূরের দিকে, যাই বাসের রাস্তায়, সেই রাস্তার উপরের ব্রিজে, আদালত ভবনের সামনে, পুরনো বইয়ের বাজারে বা ফার্মেসি চত্বরে। আমরা শহরের সপ্তাহব্যাপী মেলায় যাই প্রতিদিন এবং একই স্থানে দাঁড়িয়ে ভাষণ দিই কয়েকবার। ভাষণ শেষে দর্শক হাততালি দেয়। ভাষণ দিতে দিতে নূর হোসেন তার কাজে পরিপক্ক হয়ে ওঠে এবং প্রতিটি ভাষণের সঙ্গে আমাদের পকেট পুড়ে যায় পয়সায়। মেলার একজন ইউনিট অধিকর্তা আমাদেরকে বেশ ভদ্রতা এবং কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন। অবশ্য এমনটি করতে তিনি বাধ্য ছিলেন। তিনি চান মেলায় তার ইউনিটে লোকের সমাগম হোক অন্যান্য ইউনিটের চেয়ে বেশি, বিশেষ করে সকালের দিকে যখন মেলা অনেকটা জনশূন্য থাকে, যখন ঢাকা শহরের মানুষ ঘুম থেকে উঠতে চায় না।
মেলার তৃতীয় দিন বিকেলে তিনি আমাদের কাছে আসেন এবং জিজ্ঞেস করেন আমরা পরদিন সকালে তার ইউনিটে সকাল সকাল আসতে পারি কিনা এবং শেখ মুজিবের ভাষণ দিতে পারি কিনা। ভাষণ শুনে মেলার অন্য ইউনিটের মানুষ এই ইউনিটে হাজির হবে এবং তাতে এই ইউনিটের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের মালামাল বিক্রি করে দিনের শুরুতে 2-1 পয়সা বেশি কামাতে পারবে। আমি বলি অবশ্যই অবশ্যই, কেন পারবো না, আমরা কাল সকাল ঠিক 9টায় এখানে আসব, তখনই তো মেলা শুরু হয় নাকি। তারপর আমরা ভাষণ দেব, 1বার 2বার 3বার, যতবার দরকার। একই সময় তিনি হয়তো তার ব্যবসায়ী বন্ধুদের বলে দিতে পারেন যাতে তারা আমাদেরকে একটু কৃপা করে, সন্ধ্যা নামবার আগে আগে তারা যাতে কয়েকটি পয়সা সহ কাউকে আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমাদের উপস্থিতির কারণে অর্থ উপার্জন করে তারা যদি সেই অর্থ আমাদের সঙ্গে একটু ভাগ করে না নেয়, তা কি খারাপ দেখায় না? নূর হোসেন সবসময় তার পকেটে শেখ মুজিবের ভাষণের একটি কপি রাখে। সেই কপি সে পড়ে ভাষণ দেবার আগে বা পরে, বিরতিতে, রিকশায় বসে। পড়ার কাজটি সচরাচর শুরু হয় যখন সে মনে করে সে ভাষণের 1টি বা 2টি বাক্য বাদ দিয়ে গেছে বা কখনো একটি অনুচ্ছেদ মনে রাখতে পারেনি। ব্যক্তিগতভাবে আমি যদিও তার মুখে ভাষণটি শুনেছি কমপক্ষে কয়েক শতবার এবং নিজেও এটিকে ম্যাগাজিনের পাতায় মনোযোগ দিয়ে পড়েছি বেশ কয়েকবার। আমার মনে পড়ে না আমি কখনো লক্ষ্য করেছি সে তার পরিবেশনায় কোনো বাক্য বাদ দিয়ে গেছে কিনা। আমার দৃষ্টি থেকে তার সামনের ভূমির ওপর, যেখানে দর্শক পয়সা ছুড়ে দেয়, সেই ছোট্ট গোলাকার জায়গাটিতে কি ঘটে আমার বিচার্য শুধু তা, সেটিই আমার জায়গা। আমি সে জায়গা পরিষ্কার রাখি, ঝামেলা মুক্ত রাখি। নূর হোসেনকে আমি সেদিকে তাকাতে দেখেছি, কিন্তু এর বাইরে সে আর কিছুই জানে না। তার ভাষণ সম্পর্কে সেজন্য হয়তো আমি সব কিছু মনে রাখতে পারি না, কিন্তু নূর হোসেন ছিল সত্যিকার অর্থেই সৎ এবং নিবেদিত প্রাণ। ভাষণের অনুচ্ছেদগুলোর কোনোটির পর কোনটি আসবে তা যথাযথভাবে মনে রাখতে না পারলে তার মধ্যে অতল কষ্ট নেমে আসত। সে কষ্ট তার হৃদয় থেকে উদ্গত হয়ে ধীরে ধীরে দখল করে নিত তার চেহারা। এমনটি ঘটলে কখনো সে খাবার স্পর্শ করতে চাইত না, কখনো দেরি না করে সোজা বাসায় চলে যেতে চাইত। পকেটে থাকা ভাষণের কপিটি পাঠ করে সে কষ্ট সবসময় দূরীভূত করত না। আমি তাকে বলি তার কষ্ট পাবার কিছু নেই, সে শেখ মুজিবের মতো ভাষণ দিচ্ছে না, সে নিজেই শেখ মুজিব। সে যা উচ্চারণ করে সেটিই সঠিক, তাকে তার সব উদ্বেগ বা অপূর্ণতার অনুভূতি ঝেড়ে ফেলতে হবে। শেখ মুজিবকে যদি উদ্বেগ মাথায় নিয়ে বাঁচতে হয় তাহলে তার পক্ষে কি দেশের নেতা হওয়া সম্ভব হতো? আবল তাবল কথা বলে তিনি ভয় পাইয়ে দিতেন সবাইকে। নিজের সঙ্গে না পেরে হয়তো চলে যেতেন কোথাও, কোনো গুহায় একা থাকবার জন্য। তার সহচররাও তখন তাকে নতুন চোখে দেখা শুরু করত। তারা বলতো, যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন শত্রু? না, তার হাতে আমাদের জাতির ভবিষ্যৎ অর্পণ করে আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমাদেরকে খুঁজে পেতে হবে অন্য লোক, অন্য নেতা। একবার নূর হোসেন আমাকে ভয় পাইয়ে দেয়। সে তার মনটি নিয়ন্ত্রণ করতে পারে না। সে বলে, প্রতিটি বাক্য উচ্চারণ করবার পর সে তার দর্শকদের দিকে তাকায়। তার ভয়ানক রাগ হয় যখন সে দেখে একই মানুষ তার সামনে ঘন্টার পর ঘন্টা বসে আছে। তারা যদি সতর্কতার সঙ্গে তার ভাষণ শোনে তাহলে বুঝতে পারবে একই কথা সে বিভিন্নভাবেই বলছে। তারপর সে আমার চোখে তাকায়, তার সমস্যার সমাধান খোঁজে। দর্শক সবকিছু জানে না, আমি বলি। দর্শক কখনোই সবকিছু জানে না। তারা শেখ মুজিবের ভাষণ মুখস্থ করেনি, ভাষণ মুখস্থ করেছে সে। তারা তার ভাষণ শোনে তাকে পরীক্ষা করবার জন্য নয়। এই ভাষণ থেকে তারা পেতে চায় একটি অনুভূতি, যে অনুভূতি 1971 সালের 7ই মার্চ শেখ মুজিবের সামনে বসে তার ভাষণ থেকে পেয়েছিল। নূর হোসেনের দায়িত্ব হচ্ছে শব্দের পর শব্দ জুড়ে দিয়ে সেই মুজিবীয় আবহটি তৈরি করা, যাতে কল্পনায় তারা আবারও ফিরে যেতে পারে 7ই মার্চে। তার ভাষণে নূর হোসেন কটি বাক্য বা কটি অনুচ্ছেদ বাদ দিয়ে গেলে তা বিচার করে দেখা তাদের উদ্দেশ্য নয়। সে চমৎকার কাজ করে যাচ্ছে। আমি তাকে বলি, আমি তাকে নিয়ে এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। তারপর আমি তার হাত থেকে ভাষণের কপিটি নিয়ে এর কয়েকটি লাইন কেটে দিই এবং অবশিষ্ট অংশটি তাকে পড়তে বলি। পড়া শেষ হলে বলি, এমন এবড়োথেবড়োভাবে কাটাকাটি করার পরও ভাষণে তেমন কিছু বদলায়নি। সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। কেউ শেখ মুজিবের মুখের কথাকে এভাবে পরিবর্তন করতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। আমাকে তার জন্য একটি উপযুক্ত জবাব খুঁজে বের করতে হয়। সে কি লক্ষ্য করেছে এমনকি আওয়ামী লীগও শেখ মুজিবের ভাষণটি দেশের বিজয় দিবসে বা জাতীয় দিবসে পুরোপুরিভাবে বাজিয়ে শোনায় না? না, তারা তা করে না। এটি হচ্ছে সত্য কথা। তারা বাজায় ভাষণের গুরুত্বপূর্ণ অংশ, যে অংশটি তাদের পার্টির প্রচারণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগ যত নিষ্ঠুরভাবে শেখ মুজিবকে কেটে ছেটে ছোট করে ফেলেছে, সেভাবে তাকে আর কেউ ছোট করেনি।
তাহলে তার মতো একজন লোক কেন শেখ মুজিবের ভাষণ আমার হাতে ছোট হতে দেখে আশ্চর্য হবে? সে যদি শেখ মুজিবের ভাষণ দিতে গিয়ে ভাষণের 2-1টি লাইন ভুলে যায়, তাতে আমি অখুশি হব না? সে জিজ্ঞেস করে। মোটেই না, মোটেই না। আমি বলি, যদিও ভাবতে থাকি এমন একটি ধারণা সে কোথায় পেতে পারে। তার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই, কিন্তু এখন আশ্চর্যান্বিত হওয়ার সময় নয়, এখন তাকে সাহস দেবার সময়। আমরা যখন শেখ মুজিবের ভাষণ দিতে রাস্তায় বেরোই, আমি বলি, তখন কি আমাদের চিন্তা শেখ মুজিবকে নিয়ে? না, আমরা একটি ব্যবসায় বেরিয়েছি, আমি তাই ভাবি। এমনকি যারা আমাদের সামনে বসে থাকে এবং আমাদের ভাষণ শুনে, তাদের কথাও আমি ভাবি না। তারা অন্ধ জাতীয়তাবাদী। শেখ মুজিব যদি শয়তানকে নবী বলে গণ্য করে, তাহলে তারা আজ তাই মেনে নেবে। জাতীয়তাবাদী হওয়া সিদ্ধান্তের ব্যাপার। এর মানে হচ্ছে কেউ তার মনটিকে তালাবদ্ধ করে রেখেছে এবং সেই তালা আর খোলা হবে না, যত গভীর জ্ঞান বা যত উন্নত যুক্তি তার সামনে উপস্থাপন করা হোক না কেন। এসব লোক একটি ঘোরের মধ্যে বসবাস করছে। এই ঘোর হচ্ছে নষ্ট বাঙালি জাতীয়তাবাদের ঘোর। আমরা আমাদের মেধা এবং বুদ্ধি দিয়ে সেই ঘোরের ভেতরে আরেকটি ঘোর তৈরি করেছি, যাতে তারা তাদের হাতটি পকেটে প্রবেশ করিয়ে 2-1টি পয়সা আমাদের পায়ের কাছে ছুঁড়ে মারে, আর কিছু নয়। নূর হোসেন কি বলল বা না বলল, তা তাদেরকে সেই ঘোর থেকে নিষ্কৃতি দিতে পারবে না। আমার প্রচেষ্টার ফলে দিনের পর দিন নূর হোসেনের কণ্ঠে শেখ মুজিবের ভাষণ সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর হতে থাকে। কখনো সে জয় বাংলা বলে ভাষণটি শুরু করে এবং একইভাবে জয় বাংলা বলে তা শেষ করে। কখনো সে বারবার জয় বাংলা উচ্চারণ করতে থাকে এবং থামে না, যতক্ষণ না সে মনে করে দর্শক যথেষ্ট পরিমাণ পয়সা আমাদেরকে দিয়েছে। কয়েকবার তাকে দেখেছি ভাষণের মাঝামাঝিতে জয় বাংলা বলে এরপর আবার শুরু করে ফিরে যেতে। সে কয়েকটি জনপ্রিয় এবং বহু উদ্ধৃত বাক্য উচ্চারণ করে, তারপর জয় বাংলা বলে ভাষণ শেষ করে। এমনটি ঘটে যখন দিন শেষ হয়ে আসে এবং সে থাকে ক্লান্ত। কিন্তু আমি তাকে আরেকটু এগিয়ে যেতে বলি আমাদের আরও কয়েকটি পয়সা দরকার। কখনো দেখি সে বারবার জয় বাংলা বলছে, আর তা অমনোযোগী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। তারা হয়তো 2-1টি বাক্য শোনার জন্য থামে, তারপর চলে যায় নিজেদের পথে। সে তা চায় না। সে চায় কেউ একবার থামলে ভাষণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুক। বৃষ্টির কথা না হয় বাদই দিলাম, কখন বৃষ্টি আসবে তা হিসাব করবার চেয়ে বরং ভাবা ভালো কখন বৃষ্টি আসবে না। বৃষ্টি তাকে বিরক্ত করে প্রচুর। বৃষ্টির ফোঁটা নাকের উপর পড়লে সে ভাষণের মাঝে জয় বাংলা বলে সমাপ্তি টানে। বৃষ্টির আগে আগে যাতে দর্শকরা কয়েকটি পয়সা দিতে পারে। তারপর দর্শক চায়ের দোকানে স্থান নিলে আমরা আমাদের বাসার পথে রওনা হই। সে যদি এই কয়েকটি কথা সঠিক আবেগসহ উচ্চারণ করে, আমি তাকে বলি, তাহলে সে নিশ্চিতভাবে তার দর্শকদের মনোরঞ্জন করছে বলে মনে করতে পারে। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গতিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে আমাদেরকে 10 বছর পর্যন্ত গোলাম করে রেখেছে। সে কি মনে করেছে একটি দীর্ঘ ভাষণ আমাদের জন্য বেশি পয়সা নিয়ে আসে? আমার কাছে কিন্তু তা মনে হয় না। বেশি পয়সা আসে বেশি স্থানে ভাষণ দেবার মধ্যে দিয়ে। ছোট ছোট ভিড় থেকে পাওয়া যায় ভালো পরিমাণ পয়সা। যেসব লোক দূরে দাঁড়িয়ে ভাষণ শোনে, তারা পয়সা না দিয়েই চলে যায়। তাদের মধ্যে অবশ্য যে ব্যতিক্রম নেই তা কিন্তু নয়। প্রতিবার যখন সে ভাষণ দেয়, আমি পরীক্ষা করে দেখি ঠিক কারা আমাদের সামনে বসে আছে। তাদেরকে পরিমাপ করবার জন্য আমি একটি মাপকাঠি তৈরি করি। আমি তাদের পোশাকের অবস্থা দেখি, তাদের হাত বা নখ কতটা পরিষ্কার তা দেখি তারা ভাষণ শুনে উৎফুল্লিত হয় কিনা। তাদের চেহারা দেখে আমি বলতে পারি তারা আসলেই খুশি কিনা, নাকি তাদের মনের অবস্থা এবং মনের মধ্যে শুরু হয়েছে এক ধরনের জিজ্ঞাসা। আমার মনে হয় যদি দর্শক হয় দরিদ্র, অশিক্ষিত ও কর্মজীবী, বেকার, গৃহহীন ও বস্তিবাসী, যারা ভূমিধসের শিকার, বন্যা বা ঘূর্ণিঝড়ের শিকার, তাহলে আমরা বেশি পয়সা পাই। যদি তারা হয় পরিষ্কার জামাকাপড়ের অধিকারী বা কাজ করে বাণিজ্যিক এলাকায় এবং বসবাস করে অভিজাত এলাকায়, তাহলে আমাদের শূন্য পকেট শূন্য থাকে। আমি দেখি দোকানদাররা তাদের জানালা পথে মাথা বাড়িয়ে নূর হোসেনের ভাষণ শোনে, কিন্তু আমি কখনো দেখি না তারা আমাদের জন্য ক্যাশবাক্সে হাত ঢুকিয়ে বের করে এনেছে 2টি পয়সা। তারা যে নব্যধনী, তারা বড়জোর আমাদেরকে সালাম দেয়, তারপর ব্যস্ত হয়ে যায় নিজ নিজ কাজে। দরিদ্র দর্শক কখনো নূর হোসেনের ভাষণ শুনে কেঁদে দেয়। তারা তার হাত স্পর্শ করবার চেষ্টা করে, তার পা ছুঁয়ে সালাম করতে যায়। কেউ আবার মেঝে থেকে উঠে তার দিকে দৌড়ে আসে তাকে আলিঙ্গন করবার জন্য। আমি তাদের পিছে সরে যাবার জন্য বলি তাকে আরও কয়েকটি জায়গায় ভাষণ দিতে হবে, তার জামাকাপড় নোংরা করলে চলবে না। 2-1 আমার কথায় কান্না দিলে তাদেরকে শান্ত করবার জন্য নূর হোসেনের পরিবর্তে আমি আলিঙ্গন করি।
দর্শকদের মধ্যে কেউ আমাদের দিকে পয়সা ছুঁড়ে না মারলে তাদের প্রতি আমার ভীষণ ক্ষোভ হয়। আমার মনে হয় তারা আমাদেরকে এই ধারণা দিতে চায় যে আমরা কোনোভাবে মানুষকে প্রতারণা করে তাদের আবেগ বা দুর্বলতার সুযোগ নিয়ে 2 পয়সা কামিয়ে নিচ্ছি। আমার মনে হয় তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তারা শেখ মুজিবকে নেতা হিসেবে মেনে নেয়নি এবং গণতন্ত্র কী, সার্বভৌমত্ব কী ও কেন জরুরি তা বোঝে না। তারা হয়তো ব্রিটিশ শাসনামলেও ভালো ছিল, পাকিস্তান শাসনামলেও ভালো ছিল, এবং এখন বাংলাদেশ না হয়ে এটি যদি হতো অন্য কোনো দেশ তাহলেও তাদের কোনো অসুবিধা হতো না। একদিন দেশটি যদি স্বৈরতন্ত্রের খপ্পরে পড়ে তাতে তারা একই মন ও মেজাজ অধিকার করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এই ধারণা আমাদের কাজকর্মে যথেষ্ট পরিবর্তন আনে। ভাষণের জন্য আমি নির্বাচন করি ছোট ছোট জায়গা, বস্তি এলাকা, দূষিত এবং ঘন বসতিপূর্ণ এলাকা, এবং এড়িয়ে চলি সুরম্য মার্কেট, বড় অফিস, ছবির মতো সাজানো আবাসিক এলাকা, যেখানে উঁচু নাকের গাড়িওয়ালারা 2 পায়ের দানবরা কাজ করে বা খায় বা ঘুমায়। এতে আমাদের ব্যবসার ব্যাপক উন্নতি হয়। যেহেতু ভাষণের জন্য জায়গা খুঁজে বের করবার দায়িত্বটি আমার উপর থাকে, আমি কখনো একা একা বাইরে বেরিয়ে যাই। আমি রাস্তা থেকে রাস্তায়, পাড়া থেকে পাড়ায় হাঁটি। দেখি প্রচুর মানুষের সমাগম হয় এমন একটি স্থান যদি পাওয়া যায়। দেখি বস্তির কোনো জায়গায় যদি বেশি মানুষ বাইরে আসে, কোথায় গৃহহীন বুড়ো বুড়িরা দুপুরবেলায় বসে ঝিমায়, কোথায় তারা তাস বা ছক্কা খেলতে যায়, কোথায় তারা বসে বিড়ি খেতে। কখনো আমি বাসে উঠে এর পেছনে গিয়ে জানালার পাশের একটি সিটে বসি। সেখান থেকে দেখি কিভাবে মানুষেরা মরার মতো হেঁটে চলেছে ফুটপাতে, হারিয়ে যাচ্ছে বিভিন্ন দোকানের অন্ধকারে। বাস ধরবার জন্য আমি প্রখর রোদের মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। ঘুমাচ্ছে বা বমি করছে রাস্তার উপর। আমার ছোট নোটবুকে বিভিন্ন জায়গা সম্পর্কে আমি 2-1টি কথা লিখে নিই, যেগুলো বাসায় গিয়ে আরও একবার মনোযোগ দিয়ে পড়ি এবং ভাষণের জন্য উপযুক্ত জায়গাটি বেছে নিই। এভাবে বাইরে বেড়াতে গেলে কখনো আমি নিজের সঙ্গে গভীর আলাপে মেতে উঠি। আমি আমার জীবনের দিকে নিস্পৃহ এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আমার পেশার দিকে, আমার বয়সের দিকে, আমার অর্জনের দিকে, এবং ভাবি নূর হোসেনের সঙ্গে আমি এসব কি করছি। মাত্র কয়েক মাস আগে আমি ছিলাম একজন সাংবাদিক। প্রতিদিন সুচারুরূপে পালন করবার মতোই আমার কিছু নির্দিষ্ট দায়িত্ব ছিল। আমার মধ্যে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নের বিষয়ে আমি কারোর সঙ্গে কথা বলতে পারতাম। আমার চারপাশে ছিল বেশ কিছু বুদ্ধিমান এবং তরতাজা মানুষ, যাদের নিজস্ব স্বপ্ন ছিল এবং যারা আমার কথা বুঝত। এই ধরনের একটি জীবন আমাকে পুরোপুরি সন্তুষ্ট না করলেও এর মধ্যে ছিল নিয়ম, আনন্দ, উত্তেজনা। এখন আমি একজন নিছক পরিকল্পনাহীন মানুষ। সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে এখন আমি অন্য একজন মানুষের উপার্জন ক্ষমতার উপর নির্ভর করে দিন কাটাচ্ছি। হয়তো আগামী দিন আমাকে রাস্তার উপর বসবাস করতে হবে। আমি হব হাজারো গৃহহীন মানুষদের একজন। আমার থাকবে না ভবিষ্যৎ, জীবনের উদ্দেশ্য থাকবে না, মূল্য থাকবে না। আমি এখন কিছু মানুষের দুর্বিষহ জীবন নিয়ে খেলছি। তাদের সামনে একজন নকল শেখ মুজিবকে উপস্থাপন করে আমি তাদেরকে বলে চলছি আমাদের সবার ভবিষ্যৎ আসলে পেছনে, সামনে নয়। 1971 সালে যেদিন শেখ মুজিব দেশের মানুষকে মুক্ত করবার জন্য মুখ খোলেন, সেদিন আমাদের জন্য অবিস্মরণীয় দিন। শত চেষ্টা করেও আমরা সেই দিনটিকে অতিক্রম করতে পারবো না, এবং আমাদের সারা জীবন এবং সবার জীবন বারবার করে সেই দিনের দিকেই ফিরে যাবে।